হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নীল সেভেন সেন্স অফ ক্রিকেটে আপনাদের সকলকে স্বাগত। আইপিএল 2025-এর ম্যাচ নম্বর 31, অর্থাৎ গতকাল রাতের ম্যাচ কেকেআর বনাম পিবিকেএস নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, কিছু ম্যাচ এমন হয় যেখানে না অ্যানালাইজ করবার খুব বেশি কিছু থাকে না, কি ঠিক হয়েছে, কি ভুল হয়েছে, কি অন্যরকমভাবে করা যেতে পারতো, ক্যাপ্টেন কি ভুল সিদ্ধান্ত কোথায় নিয়েছে। এই আলোচনাগুলো আপনি তখন করবেন যখন একটা স্ট্যান্ডার্ড ওয়েতে ম্যাচটা এগোবে, যখন একটা ডিজাস্টার হয়ে যায়, যখন একটা অঘটন ঘটে যায়, এমন কিছু একটা ঘটে যেটা ক্রিকেটিং লজিক দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না, তখন অ্যানালাইজ করবার প্রশ্ন আসছে কোথা থেকে। কালকে কেকেআর প্রচণ্ড খারাপ ব্যাটিং করেছে, পাঞ্জাব খারাপ ব্যাটিং করেছে, কেকেআর একটু বেশি খারাপ ব্যাটিং করেছে। তাদের মিডল অর্ডারে কোল্যাপসের যে সমস্যাটা এই সিজনে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কেকেআর ফ্যানদেরকে প্রচণ্ড পরিমাণে ভাবাচ্ছিল। গতকালের পর তো আমার বিশ্বাস কেকেআর ফ্যান্সরা ভাবনা চিন্তা করা ছেড়েই দিয়েছে যে এই টিমটাকে দিয়ে কিছু হবে না। যেরকম ক্রিকেট গতকাল খেলেছে, এরা চ্যাম্পিয়ন হওয়া তো যোগ্য না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যদি এরকম খেলে তাহলে সেটা খুব মুশকিলের বিষয়। অ্যাকচুয়ালি আপনারা এলএসজির ম্যাচ যদি দেখেন, 162-তে 2 উইকেট পড়েছিল, সেখান থেকে 185-তে 7 উইকেট পড়ে যায় 23 রানের মধ্যে। সেই ম্যাচ চেস করতে নেমে 5 উইকেট কেকেআরের পড়ে যায়। মিডল অর্ডারের কোল্যাপসটা এতটা বিভৎস ছিল। এবং গতকালের ম্যাচে 62-তে 2 ছিল, যখন অজিঙ্ক্য রানে রঘুবংশীর পার্টনারশিপ হচ্ছিল, অজিঙ্ক্য রানের উইকেটটা পড়লো এবং তার পরবর্তীতে 95-এর মধ্যে টিম বান্ডিল হয়ে গেল, অর্থাৎ 33 রানে 8 উইকেট পড়েছে। এটা কি করে সম্ভব? কালকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু এই ধরনের অনেক ম্যাচ যেখানে জেতা জায়গা ছিল কেকেআরের জন্য, সেখান থেকে হেরে যাওয়া, মিডল অর্ডারে কোল্যাপসের জন্য ব্যাটসম্যানরা পরপর উইকেট ছুড়ে দিয়ে চলে আসছে, এটা খুব নতুন কিছু কিন্তু কেকেআর ফ্যান্সদের জন্য একেবারেই নয়। এই ঘটনা অনেক দিন ধরে কেকেআরের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট গৌতম গম্ভীরের আমলেও এরকম ঘটনা কিন্তু কেকেআরের সঙ্গে হয়েছে। 121-এ নো লস, সেখান থেকে গৌতম গম্ভীরের উইকেটটা পড়ে যাওয়া, তারপর 123-এ 6 উইকেট হয়ে যাওয়া রাজস্থান রয়্যালসের সঙ্গে 2014 সালে, অর্থাৎ 2 রানের মধ্যে 6খানা উইকেট হারিয়ে ফেলা। জেতা ম্যাচ একদম ইজি ম্যাচ, 40-50 রান বাকি ছিল, সেখান থেকে 123-এ 6, 2 রানে 6টা উইকেট হারিয়ে ম্যাচটা হেরে যাওয়া, মানে এর থেকে জঘন্য কি হতে পারত। তো আমার অ্যাকচুয়ালি গতকালের ম্যাচটা দেখে এই ম্যাচটার কথা মনে পড়ছিল আবছা। আমি তারপর একটুখানি খোঁজার চেষ্টা করলাম যে এক্স্যাক্টলি ম্যাচটাতে কি হয়েছিল, এবং আমি এই ডেটা পেলাম। চাহালকে ক্রেডিট দিতে হবে, নারিন বরুণকে ক্রেডিট দিতে হবে, কিন্তু দেখুন, বোলারদেরকে ক্রেডিট দেওয়ার আগেও, তাদের ব্রিলিয়ান্স নিয়ে আলোচনা করবার আগে, সবার আগে যেটা বলতে হবে, এই যে পুয়ার ব্যাটিং শুধুমাত্র কেকেআরের নয়, তার সঙ্গে সঙ্গে পাঞ্জাবও কিন্তু নিজেদের ব্যাটিং নিয়ে খুব একটা খুশি থাকবে না। কেকেআর তো খুশি থাকবেই না, কিন্তু দুটো টিমের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা কোন জায়গায় বলুন তো? উদ্দেশ্যতে। একটা টিম উদ্দেশ্য নিয়ে নেমেছে, একটা তাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাটিং করব, তাতে যদি উইকেট পড়বে, সেই খামিয়াজাটা, সেই সমস্যাটা ভোগবার জন্য আমাদের টিম, আমাদের ফ্র্যাঞ্চাইজি প্রস্তুত। আমরা একটা ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চাই, সেখানে যদি নেগেটিভ রেজাল্ট আসে একদিন আসবে, তার জন্য 3 দিন যদি পজিটিভ রেজাল্ট আসে, সেই 3 দিন আমরা অপোনেন্টকে একবারে দুর্মুশ করে দেবো। পাঞ্জাবের ব্যাটিংটা সেই রকমই। কিন্তু যখন একটা টিমের কোনো উদ্দেশ্য নেই, সাচ অ্যাজ, কিন্তু তারা এরকম ধরনের ব্যাটিং করছে, এরকম কোল্যাপস তাদের চলে আসছে, তখন কিন্তু বিষয়টা আরও অনেক বেশি ভাববার। যে কারণে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি অবশ্যই ভাববে এরকম ব্যাটিং নিয়ে, কিন্তু কেকেআর তার থেকে অনেক বেশি ভাববে, তাদেরকে অনেক বেশি জ্বালাবে। শুধুমাত্র এখানে জয় পরাজয়ের বিষয় নয়, কিন্তু একটা উদ্দেশ্য থাকাটা দরকার। তার জন্যে যদি রেজাল্ট এরকম হয় বোঝা যায়, কিন্তু এখানে উদ্দেশ্য নেই, দিকভ্রান্ত মনে হচ্ছে কেকেআরের ব্যাটিংকে, সেটা মূল সমস্যার জায়গা। পাঞ্জাবের ব্যাটিং কিন্তু দিকভ্রান্ত নয়, তাদের একটা দিক রয়েছে, দিশা রয়েছে। সেম উইথ এসআরএইচ, মানে পাঞ্জাবের মতনই এসআরএইচ এর ব্যাটিংয়ে কোল্যাপস আসছে, আপনি বুঝতে পারেন যে ঠিক আছে, মাইন্ডসেটের সমস্যা রয়েছে, মাইন্ডসেটটা চেঞ্জ করে দিলে হয়তো বা এই টিমটা অন্যরকম পারফর্ম করবে। কোথাও একটা টিমটার যে ইনকেপেবল, কিংবা কোথাও একটা এই ব্যাটিং লাইন আপটা যে প্রেশার নিতে পারছে না, ব্যাপারটা সেরকম নয়। কিন্তু কেকেআর বা সিএসকে ব্যাটার্সদেরকে দেখে মনে হচ্ছে মানে এই দুটো টিম অ্যাকচুয়ালি উইকেস্ট মিডল অর্ডার নিয়ে এবারে আইপিএলে খেলতে নেমেছে। যদিও আপনি বলতে পারবেন না যে কেকেআরের যারা ব্যাটসম্যানরা রয়েছে তারা ইনকেপেবল, তার কারণ এই ব্যাটিং লাইন আপটা এটা বেসিক্যালি কিন্তু রিটেন করা কেকেআরের। এরাই কিন্তু পারফরমেন্স গত বছর দিয়েছে, এরাই কিন্তু টিমকে চ্যাম্পিয়ন করেছে, এবং সেটার জন্যই কিন্তু কেকেআরের ফ্যান্সদের কোথাও একটা আরও বেশি বড় করে আশাভঙ্গ হচ্ছে যে ভাই তোমরাই তো খেলেছো, এই বছর কি সমস্যা হচ্ছে, যেটা কেকেআরের ফ্যান্সের জন্য খুব বড় করে চিন্তার জায়গা হবে। এরকম একটা ম্যাচ যদি সিজনে যায়, সেক্ষেত্রে সেই টিমটা না মেন্টালি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, তারপর তারা আরও খারাপ ক্রিকেট খেলতে শুরু করে। তার কারণ তারা কোথাও একটা মানে মেন্টাল স্পেসটা ঠিক জায়গায় না থাকলে তখন পারফরমেন্সে তার একটা ইম্প্যাক্ট পড়বেই। দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে এই হারের থেকে, এই ভুল থেকে শিক্ষা নিয়ে কোথাও একটা কামব্যাক করা, এবং খুব বড় সড়ো করে ইমপ্রেসিভ ওয়েতে কামব্যাক করা, যেটা কেকেআরের ক্ষেত্রে হবে কিনা সময় বলবে। আর যদি অন্যটা হয় যে এই হারের পরবর্তীতে কেকেআরকে ধীরে ধীরে আরও বেশি খারাপ দেখাতে শুরু করলো, তাদের এই যে ক্যাম্পেইনটা আইপিএল 2025 সালের, সেই ক্যাম্পেইনটা সম্পূর্ণরূপে দিকভ্রান্ত হয়ে
হয়ে গেল, একেবারে ভুল দিকে এগোনো শুরু করলো, সেটা যদি হয় তাহলে খুব চিন্তার ব্যাপার। তার কারণ আপনারা ভাবুন না, অজিঙ্ক্য রাহানে যখন পরবর্তী ম্যাচে ব্যাট করতে নামবে, ধরুন চেজ হচ্ছে বা ফার্স্ট ইনিংসেও, সে যে সুন্দর করে ব্যাটিং করবে, কোনো রকম টেনশন না নিয়ে সে সেই জায়গাটায় কী করে পৌঁছাবে। তার কারণ তার পরবর্তীতে যে সমস্ত ব্যাটসম্যানরা রয়েছে তারা কন্টিনিউয়াসলি ফেল করতে থাকছে এবং বিগ টাইম ফেল করছে তারা। তাহলে ভরসার জায়গাটা কোথায়? একটা টপ অর্ডার ব্যাটসম্যানকে ভরসা তো পেতে হবে যে আমি চালিয়ে খেলবো, আমি যদি আউট হয়ে যাই পেছনে ব্যাটসম্যান রয়েছে যারা জব ডান করে দেবে। সেই ভরসার জায়গাটা কেকেআরের টপ অর্ডার কি সত্যিকারের পাবে? এবং টপ অর্ডারও যে অ্যাকচুয়ালি ফায়ার করছে সব সময় তাও তো নয়। সত্যি বলতে রঘুবংশীর একটা বড় সমস্যা হচ্ছে, ও যতক্ষণ থাকছে পজিটিভ ইন্টেন্ট নিয়ে খুব ভালো ক্রিকেটিং শটস খেলছে, দেখে মনে হচ্ছে ছেলেটা কি সুন্দর ব্যাট করে, কিন্তু ছেলেটা বড় খেলতে পারে না। এইটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। যদি বড় কেউ না খেলতে পারে, জাস্ট ছোট ছোট নক্স খেলে, দেখতে ইমপ্রেসিভ লাগছে, কিন্তু আফটার অল সে কি ম্যাচ উইনার প্রমাণিত হচ্ছে একটা টিমের জন্য? রঘুবংশী কিন্তু এখনও ম্যাচ উইনার হওয়া সেদিকে সে এগোচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে যে কোনো দিন সে সেই ম্যাচ উইনারে পরিণত হতে পারে, কিন্তু আফটার সে কিন্তু পরিণত হচ্ছে না। অনেকগুলো এই সিজনের চান্সেস মিডল অর্ডারের কোল্যাপসের জন্য বা টপ অর্ডার পারফর্ম না করতে পারার জন্য সে কিন্তু পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে কিন্তু সে রেজাল্ট দিতে পারেনি। গতকালও সে স্টার্ট পেলো, ভালো ক্রিকেটিং শটস খেললো, আফটার অল কিন্তু জবটা ডান করে আসতে পারলো না কেকেআরের জন্য। তো ম্যাচ উইনার কিন্তু এভাবে হওয়া যায় না, এই সমস্ত নক্স খেলে হয় না। আর গতকালের যে বড় মুহূর্তটা রাহানের আউট হয়ে যাওয়া, যেটা অ্যাকচুয়ালি আউট ছিল না, সেই সময় ডিআরএস নিল না। দেখুন, রাহানে প্রচণ্ড মাথা শান্ত করে ক্রিকেট খেলা একটা লোক, যে কোনো রকম ইগোকে, যা আমি বড় প্লেয়ার, এই সব বিষয়কে আগে রাখে না। সে সবসময় নিজেকে পেছনে রাখে, ক্রিকেটকে আগে রাখে, ক্রিকেটের যে নিয়মকানুন আদব কায়দা সেগুলোকে আগে রাখে, গেমটাকে সে রেসপেক্ট করে, সেটা তার আচার আচরণে বোঝা যায়। তো আমি কোথাও একটা খুব খুশি অ্যাকচুয়ালি যে রাহানে সেই সময় রিভিউটা নিয়ে নেয়নি। ওই মোমেন্টে আমি অ্যাকচুয়ালি খুব খুশি হয়েছিলাম। তার কারণ আমরা নর্মালি দেখতে পাই যাদের বড় প্লেয়ার আমরা ধরি, বিশেষ করে ইন্ডিয়ান ক্রিকেটার যারা বড় প্লেয়ার রয়েছে, তারা কিন্তু আপনারা দেখবেন রিভিউ নিয়ে নেয়, প্লাম হয়েছে একদম পরিষ্কার, বাচ্চা বাচ্চা টিভিতে লাইভ দেখে ওই মোমেন্ট হাইলাইটস দেখতে হবে না, যে মোমেন্টে ঘটেছে সেই মোমেন্টে বলে দেবে এটা আউট ছিল, তা সত্ত্বেও সেগুলো রিভিউ নেওয়া হয়। রাহানে সেই কাজ করেনি। আমি খুশি হয়েছি যে ভাই দলকে আগে রাখছে, অন্য ব্যাটসম্যানদের যারা পরে আসবে তাদের কথা ভাবছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেটা আউট ছিলই না অ্যাকচুয়ালি। তো সেখানে রাহানের ভুল না রঘুবংশীর ভুল? দেখুন, রাহানেকে আপনি ক্রিটিসাইজ করতে পারেন, বিশেষ করে ম্যাচটা যেভাবে হেরেছে কেকেআরের ফ্যান্সরা এখন কেকেআরের সবাইকে ক্রিটিসাইজ করবে, কিন্তু আমার মনে হয় রঘুবংশী তার কিন্তু এখানে দায়িত্ব নেওয়া উচিত ছিল। রঘুবংশীর এখানে বলা উচিত ছিল রাহানেকে যে ভাই এটা আউট নয়, আমার ডাউট রয়েছে, তুমি একটুখানি এটাকে মানে ডিআরএস নাও, তোমার একবার দেখা উচিত, চান্স রয়েছে কিন্তু আউট নাও হতে পারো। হ্যাঁ, ডেফিনেটলি কেউ শিওর হতে পারে না, কিন্তু কালকে যেরকম ইম্প্যাক্ট হয়েছিল, মানে বলটা যেখানে রাহানের লেগেছিল সেটা আউটসাইড অফ যে হতে পারে, সেটা হাইলাইটসে কিন্তু পরিষ্কার বোঝা গেছে। তো রঘুবংশী মেবি সেই সময় যথেষ্ট অ্যাটেনশন দিচ্ছিল না, হয়তো ভাবছিল না বিষয়টাকে নিয়ে যে এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে, আউট অফ নোয়ার এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাওয়াতে ও ইম্প্যাক্টটা কোথাও যে খেয়াল করেনি, ওর যে কারণে মনে হচ্ছে যেটা আউট, এছাড়া তো অন্য কিছু হতে পারে না। কেকেআরের বোলিং ভীষণ ভীষণ ভালো। এলএসজি ম্যাচে অত রান যাওয়াতে অনেক কেকেআর ফ্যান্সরা তারা খুব প্রেশার নিয়ে নিয়েছিল যে বোধহয় বোলিংটা ভীষণ খারাপ, কিন্তু তখনই আমরা বলেছিলাম অ্যাকচুয়ালি যে না, কেকেআরের বোলিংয়ে কোনো সমস্যা নেই। আপনারা দেখুন তার পরবর্তীতে সিএসকে 100 গুড়াতে বান্ডিল করে দেওয়া, পাঞ্জাবকে এরকম একটা ব্যাটিং সার্ফেসে, গতকালের পিচটা কিন্তু আরও যেটা অ্যাকচুয়ালি কেকেআরের চিন্তার জায়গা, যে একটা ব্যাটিং পিচে 111 112 রান, এত কম একটা স্কোর, সেটাকে চেস করা যাচ্ছে না। কিন্তু বোলিংয়ের এখানে প্রশংসা করতে হবে, তারা কিন্তু এই রানে এরকম একটা ব্যাটিং সার্ফেসে পাঞ্জাবের মতন একটা ডেডলি ব্যাটিং লাইন আপকে তারা কিন্তু আটকেও দিয়েছে, চেন্নাইকে আটকেছে, এছাড়াও এসআরএইচকে তারা খুব কম রানের মধ্যে বান্ডিল করে দিয়েছিল। আপনারা সকলেই জানেন। তো বোলিং লাইন আপটা ছন্দ দেখাচ্ছে, বরুণ, নারিন, হাসিত রানা, বৈভব অরোরা একদম শুরুতেই এসে খুব ভালো করছে। ফিফথ যে বোলারটা, সেটাকে নিয়ে একটুখানি কখনো মঈন আলী এসে খুব ভালো করে দিচ্ছে, তাকে ইউজ করা হলে যদি পিচে স্পিন থাকে তাকে আনা হচ্ছে কেকেআরের তরফ থেকে। নোটসে দেখা যাক আগামী ম্যাচগুলোতে কীরকম করে। জনসনও খারাপ করছিল তা নয়। তো ওভারঅলে এই বোলিং লাইন আপটা, মানে কথা যদি নোটসে মার খায়, আবার যদি জনসনকে ফিরিয়ে আনা হয়, তাহলেও কিন্তু এই বোলিং লাইন আপটা কখনোই উইক হয়ে যাবে না। বাকিরা এত ভালো করছে, জনসন সেখানে ডেফিনেটলি যদি একটু খারাপ করেও, তাহলে কেকেআরের ওভারঅল বোলিংয়ে কখনোই কিন্তু এই সিজনে হয়তো আমরা সমস্যা দেখতে পাবো না। এই বোলিং লাইন আপটা ভীষণ ভীষণ স্ট্রং, খালি এই মিডিল অর্ডারকে একটু ডেলিভার করতে হবে, দ্যাটস ইট। তো আমার মনে হয় কেকেআর এই ম্যাচটাকে সম্পূর্ণরূপে ভুলে যাক, খালি যে ভুলগুলো সেগুলোকে একটুখানি সেগুলোর উপরে কাজ করা হোক। সেখানে কোথাও একটা কোচরা তাদের একটা ইম্প্যাক্ট রাখতে হবে, তাদেরকে ভূমিকা পালন করতে হবে, এবং বোলিংটাকে নিয়ে, এই পজিটিভটাকে নিয়ে কেকেআর এগিয়ে যাক। কারণ যদি এই ম্যাচটাকে
তারা বেশি মাথায় নেয় এবং যদি বেশি মনে নেয়, রাদার ইম্পর্টেন্ট যে বেশি মনে নিয়ে নিল, তাহলে কিন্তু তাদের যে ক্যাম্পেন সম্পূর্ণরূপে ভেস্তে যাবে। এবং পাঞ্জাবকে নিয়ে এটাই বলবার যে শ্রেয়াস আইয়ার চাহালকে এবং ম্যাক্সওয়েলকে অ্যাকচুয়ালি সে কিন্তু পাওয়ার প্লের মধ্যে আনতে পারত। রানটা এতটাই কম ছিল যে অ্যাকচুয়ালি পাওয়ার প্লের মধ্যে তার আনা উচিত ছিল, সে লেট করে দিয়েছিল। কেকেআর এত খারাপ ব্যাটিং করেছে, এরকম কোল্যাপস হবে কেউ তো আশা করে না। তবে আইয়ারের সিদ্ধান্তটা এটা কিন্তু ম্যাক্সিমাম দিনে 99 দিনে 100 দিনের মধ্যে ভুল প্রমাণিত হতো। কেকেআর যেটাকে ভুল প্রমাণিত হতে দেয়নি, সেই একটাই দিন অ্যাকচুয়ালি গতকাল ছিল। আর পাঞ্জাব আমি বলেইছিলাম যে 83-তে 5, সেখান থেকে 219 বোর্ডে তুলে দিচ্ছে, 220 সিএসকে টার্গেট দিয়ে দিচ্ছে, তাহলে ব্যাটিংটা প্রচণ্ড বেশি কনফিডেন্স পাবে, ওরা আরও বেশি অ্যাটাকিং হয়ে যাবে। সেই জিনিসটা গতকাল আমরা দেখতে পেয়েছি। এবং ম্যাচ যতক্ষণ জিততে থাকছে, একজন অস্ট্রেলিয়ান কোচ সে তো নিজের স্ট্র্যাটেজি কখনো বদলাবে না। শ্রেয়াস আইয়ারের মাইন্ডসেট কোথাও একটা অ্যালাইন করে রিকি পন্টিংয়ের মাইন্ডসেটের সঙ্গে। এই সারি ছাড়ছে তা তো আমরা দেখছি প্যাট কামিন্স নিজেদের যে মেন্টালিটি, নিজেদের যে স্ট্র্যাটেজি 2024 সালে যে স্ট্র্যাটেজি নিয়ে তারা সফল হয়েছে সেটাকে ব্যাক করছে। সেখানে ম্যাচ জিতলে তো পাঞ্জাব একজন অস্ট্রেলিয়ান কোচ রিকি পন্টিং সেটাকে চেঞ্জ করবে না, অবভিয়াস একটা বিষয়। এবং যেরকমভাবে কালকে বোলিং করে তারা ম্যাচটা ফিরিয়ে আনলো নিজেদের দিকে, স্পেশালি চাহাল এবং জেনসেনের কথা বলবো। ম্যাক্সওয়েল নিয়মিত ভালো বোলিং করছে, বল করতে আনলেই একটা উইকেট দিয়ে যাচ্ছে, 2 ওভার করানো হোক 4 ওভার করানো হোক, ইকোনমিক্যাল বোলিং করছে। তাতে করে ওরা এরকম অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলবে যে ভাই গতকাল আমাদের খারাপ দিন ছিল, ওর্স দিন ছিল ব্যাটিংয়ে, অ্যাকচুয়ালি ওর্স পসিবিলিটি মানে 111 তুলেছি, সেখানেও যদি জিতে যাই, অন্যদিন যদি কোল্যাপস করতে 160 170, যেটা নর্মালি অ্যাকচুয়ালি পাঞ্জাব দেখবেন কোল্যাপস করলে সবসময় যে এতটা কম করবে তা হবে না। ওরা যে মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করছে, হয়তো 20 ওভার ব্যাট করলো না, কিন্তু 150-160 বোর্ডে তুলেই দেবে। তো ওরা কনফিডেন্সলি নামবে সেই ম্যাচে যে আমরা যদি 111 ডিফেন্ড করতে পারি, আমরা 150-160ও ডিফেন্ড করতে পারি আরামসে। তো এই পাঞ্জাব খুব সুন্দর দিকে এগোচ্ছে অ্যাকচুয়ালি। ওদের ব্যাটিংকে নিয়ে একটু ওদের ভাবতে হবে যে নেহাল ওয়াদেরা এবং তার সঙ্গে সঙ্গে ম্যাক্সওয়েল যখন 4খানা উইকেট পড়ে গেছে, ক্রিজে রয়েছে, তখন কি একটু অন্যরকমভাবে অ্যাপ্রোচ করা যেতে পারতো। শশাঙ্ক সিং কি একটা অন্যরকম ইনিংস খেলতে পারতো। লাস্টে যখন বার্টলেট বলে প্লেয়ারটা সে যখন আসছে, তাকেও যেভাবে সিঙ্গেল দিচ্ছে শশাঙ্ক সিং, মানে ডিফেন্ড করবার কোনো রকমভাবে 20 ওভার খেলবার কোনো রকম প্রচেষ্টাই কালকে পাঞ্জাবের দিক থেকে ছিল না। বার্টলেট অব্দি এমনভাবে চালানো শুরু করেছে, দেখে অবাক হতে হচ্ছে সত্যি বলতে। তো রিকি পন্টিং এই টিমটাকে সম্পূর্ণ অন্যই রকমভাবে চালনা করছে। মেবি সে রিয়েলাইজ করছে এটাই হয়তো টি-20 ক্রিকেটের ভবিষ্যৎ। যত তাড়াতাড়ি এই অ্যাপ্রোচটা যে নিজের করে নিতে পারবে যে টিম, সেই টিমগুলো ভবিষ্যতে আগামী 10 বছর সফল হতে চলেছে, সবচেয়ে বেশি আইপিএল জিততে চলেছে। দেখা যাক কোন দিকে ক্রিকেট এগোচ্ছে। কেকেআরের টিম নিয়ে, পাঞ্জাবের টিম নিয়ে কি মতামত আপনাদের, গতকালের ম্যাচ নিয়ে আপনাদের ওপিনিয়ন কি, আমি যা যা বললাম সেগুলোকে কেন্দ্র করে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দিন, ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, যারা ক্রিকেট ভালোবাসে, যারা কেকেআরের ফ্যান বা পাঞ্জাবের ফ্যান, শেয়ার করে দিন তাদের সঙ্গে। তাহলে তাদের অবধি পৌঁছে যাবে যে হ্যাঁ ভাই, বেঙ্গলে একটা এরকম ক্রিকেট চ্যানেল হয়েছে যেখানে অ্যানালাইজ করা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে। তাদের আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ, টাটা।